আগেটাই বলি যে এন্ট্রপি মানে কি? এন্ট্রপি মানে হলো কোনো সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাপ। ওকে, আমরা আজকে তাপগতিবিদ্যার ঢাকা বোর্ড 2022-এর একটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। এন্ট্রপি নিয়ে আসলে তাপগতিবিদ্যার অধ্যায়ে অনেক চমৎকার চমৎকার প্রশ্ন বোর্ডে আসা আছে। তো এর মধ্যে আমার মনে হয় এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুব সহজ সরল জ্ঞান দিয়ে আসলে এই প্রশ্নটা সলভ করা যায়। তো ওই হিসাবে আমি ভাবলাম যে আসলে যদি এই প্রশ্নটা আমরা তাহলে একটু সলভ করি। প্রশ্নটা আমি একটু পড়ে দেখাই। এখানে প্রশ্নটা কি তোমরা দেখতে পাচ্ছ? প্রশ্নটা হলো যে 0°C তাপমাত্রার 0.07 কেজি বরফকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। ফাইন। এতে বিভব শক্তির কত পার্সেন্ট? আমি একটু মার্ক করে দিই তোমাদের জন্য, তাহলে তুমি বুঝতে পারবা। বিভব শক্তির 55% তাপে রূপান্তরিত হলো এবং এই তাপ সমস্ত বরফকে গলিয়ে দিল। খুবই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট। কিছু সময় পর বরফ গলা পানির তাপমাত্রা 5°C উন্নীত হলো। এটা আরেকটা ইনফরমেশন। এরপরে দেওয়া আছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এটা অনেকে মুখস্থই জানে যে 3.36 × 10⁵ জুল পার কেজি। এবং পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। প্রথম কোয়েশ্চেনটা হলো বরফ গলন মানে বরফখণ্ডটি কত উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছিল। এটা খুবই বেসিক লেভেলের কোয়েশ্চেন। আর এখানে বিভব শক্তি আছে, মানে তোমাকে প্রথম পত্রের একটা ফর্মুলা ইউজ করতে হবে বিভব শক্তির। তো আসলে আমরা করে ফেলি, খুবই সহজ প্রশ্ন, জটিলতা নাই। ঠিক আছে, তাহলে আমরা একটু চিত্রটা চিন্তা করি যে ধরো আমাদের এখানে চিত্রটা কেমন। আমি একটা একটা করে ইনফরমেশন দিই। যেমন ধরো এটা হলো আমাদের এই উপরে বরফ ছিল, বরফটা এখান থেকে কোথায় পড়লো? এখানে পড়লো। তো কতটুকু উপর থেকে পড়লো? আমরা ধরে নিলাম এইচ উচ্চতা থেকে পড়লো। বরফের ভরটা কত সেটা হলো আমরা এম ধরে নিলাম। এরপরে কি? এরপরে আমাদের বলে দিছে যে বিভব শক্তির, এই যে রটার দিকে তাকাও, বিভব শক্তির 55% কি হলো? তাপে রূপান্তরিত হলো। তাহলে তোমাকে আগে জানতে হবে যে তাপে রূপান্তরিত হলে বরফ কি হবে? বরফটা গলে যাবে। একবার নর্মাল একটা কথা, জটিল ভাবে চিন্তা করো না। ওই তাপ দিয়ে বরফটা গলে যাবে। কেন? এই যে বলে দিচ্ছে যে এই তাপ সমস্ত বরফকে গলিয়ে দিল। তো এটাই বলতেছি। তাহলে বরফ গলনের জন্য যে তাপ সেটার পরিমাণ কি? তাহলে বরফ গলনের তাপ এটা আমরা জানি। আমি এখানে লিখে দিচ্ছি তোমাকে, বরফ গলনের তাপ কিউ ইজ ইকুয়াল টু, আমরা নর্মালি এটা জানি, এটা হলো mLF। ঠিক আছে? আচ্ছা, আর কি বিভব শক্তির ফর্মুলা কি? বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি। ইপি ইকুয়াল টু কি? mgh। এটা হলো আমাদের বিভব শক্তি। এটা তো প্রশ্ন মতেটা কি? প্রশ্ন মতে তোমার মনে রাখতে হবে যার সাথে র থাকে তার সাথেই আমরা গুণ দিই। বিভব শক্তির সাথে আছে, তাহলে আমরা এখানে ইপির সাথে কি করব? ইপির সাথে এখানে 55% গুণ দিব এবং সেটাই কি আমাদের এখানে কনভার্টেড টু হিট এনার্জি, এবং সেই হিট এনার্জি আমাদের বরফটাকে কি করে দিয়েছে? গলিয়ে দিয়েছে, মেল্ট করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমাদের ইপির বদলে আমরা নর্মালি কি লিখি? mgh। আর এখানে কত থাকবে? 55%। আর এখানে mLF। mm কি করবা? কেটে দিবা। তোমাকে বের করতে বলছে কি? h। তাহলে h ইকুয়াল টু LF। আচ্ছা, আবার মনে করা দিই আমাদের এখানে LF এর মানটা কত? LF এর মানটাই হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। ওকে, এটা এখানে বসাবা। 55% এখানে চলে আসবে, পার্সেন্ট মানে হলো 1/100। আর আমাদের আচ্ছা, আর কি লাগবে? আর হলো আমাদের জি চলে যাবে এই পাশে। জি এই পাশে চলে আসলে হয়ে যাবে কত? গুণ 9.8। আচ্ছা, আমি এটা জি লিখে দিয়েছি, তাহলে জি থাক। এই তো এই মানগুলো যখন তুমি বসাবা, এটাও আমি বসায় দিই তোমার সুবিধার্থে। তো এখানে ক্যালকুলেটর নিবা, নিয়ে যেটা করবা এখানে বসাবা 3.36। আমার মনে হয় অনেকে এতক্ষণে ক্যালকুলেট করেও ফেলতেছে, এটাই বেটার। তারপরও আমি রেজাল্টটা এখানে লিখে দেব 9.8 এবং আমাদের রেজাল্ট যেটা আসবে সেটা আমার কাছে বের করা আছে আসলে।
সেটা নিয়ে অরিডর কিছু নাই। আমাদের এখানে রেজাল্ট আসবে 62337 62337.66 মিটার। এখানেই তুমি অ্যান্সারটা ছেড়ে দিতে পারো, মিটার রাখলেই হবে। বোঝার জন্য তুমি কিলোমিটার করে দিতে পারো, এটাও তোমার ব্যক্তিগত ব্যাপার। ফাইন, আই থিঙ্ক সবাই বুঝতে পারছো, এখানে কোনো জটিল কোনো কথা আমি রাখিনি। একটু মনোযোগ দিয়ে শুনলেই আসলে এই অঙ্কগুলা পারা যায়। এখানে শুধু খেয়াল রাখবা যে বিভব শক্তির বলছে যে 55%, অন্য কোনো মানও দেওয়া থাকতে পারে কোনো নতুন প্রশ্নে, এটাই। আর এখানে আর অন্য কি দেবে, তাই না? আর অনেক সময় দেখা যায় যে একটা অঙ্ক তপন স্যারের বইয়ে আছে যে উপর থেকে একটি বরফকে ফেলে দিলে সেটি তাপমাত্রার পরিবর্তন কত। ওইখানে গেলে আর কি একটু বলে দেই যে এখানে তখন তুমি যেটা করবা যে জিএইচ এর কত পার্সেন্ট যদি বলে 50% বললে 50% দিবা, তাপমাত্রা বৃদ্ধি কত এটা এমএস ডেল থিটা দিয়ে দিবা, ঠিক আছে? তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, এই আর কি। এরকম প্রশ্ন থাকতে পারে, তখন তুমি ওই হিসাবে ম্যাথটা করে নিবা যে বরফের তাপমাত্রা কিরকম বাড়বে। আচ্ছা, এই অঙ্কে আমি সব কথা না বলি। ওকে, এখন আমরা আমাদের খ নাম্বার প্রশ্নটা করে ফেলি। আবারও একটু প্রশ্নটা পড়া লাগবে আমাদের। উদ্দীপক একই, উদ্দীপকে এখানে তেমন কোনো পরিবর্তন নাই। যে আমাদের এখানে খ নাম্বার প্রশ্নটা বলছে কি যে বরফ গলন এবং বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধি, মানে দুইটা কেস বলছে, একটু ভালোভাবে খেয়াল করো। কি বলছে? বরফ গলন এক নাম্বার, আবার কি বলছে? বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধি কোন ক্ষেত্রে পরিবেশের উপর অধিক প্রভাব ফেলবে, এন্ট্রপির আলোকে ব্যাখ্যা করো। তো প্রথমে আমাকে জানতে হবে এন্ট্রপি জিনিসটা কি। এমনি একটু বলি আসলে, তো কোয়েশ্চেন সলভ করতেছি যদিও, তোমরা যাতে এগুলা দেখে দেখে লিখলেই একবার বুঝে যাবা যে আসলে টপিকটা কি। দেখো, এন্ট্রপি মানে হলো কোনো একটা সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাপ। এটা কয়েকভাবে বলা যায়। এটা একটা সংখ্যা যে এন্ট্রপি হলো কোনো সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাপ। তার মানে এন্ট্রপির মানটা যখন পজিটিভ আসবে তুমি বুঝে নিবা যে বিশৃঙ্খলতা বেড়ে যাচ্ছে, আর যখন এন্ট্রপির মান নেগেটিভ আসবে তখন তুমি বলবো যে ঠিক আছে, বিশৃঙ্খলতা কি হচ্ছে, কমে যাচ্ছে। তো তোমাকে বলছে যে অধিক প্রভাব, অধিক প্রভাব বলতে বিরূপ প্রভাবটাই বোঝায় আর কি। যাই হোক, ওইটাই আমাদের বের করতে হবে। কয়টা কেসে বের করতে হবে? দুইটা কেসে। তো আমাদের একটা কেস হলো বরফ গলনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কত, আরেকটা কেস হলো আমাদের বরফ গলা পানির তাপমাত্রা, মানে বরফ গলে গেছে, এখন কি হয়েছে, বরফ গলে কি হয়? পানি হয়। সেই পানি তাপমাত্রাটা বেড়ে গেছে। তাপমাত্রা বেড়ে কত হয়েছে? তাপমাত্রা বেড়ে 5 ডিগ্রি সেলসিয়াস উন্নীত হলো। তো তোমাকে জানতে হবে যে গলিত পানির, মানে বরফ গলা গলিত পানির তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। ওইটাকে কেলভিনে নিলে কত হয়? 273 কেলভিন। সেটা যখন 5 ডিগ্রি সেলসিয়াস উন্নীত হবে তখন তোমার এন্ট্রপির পরিবর্তন কত। এবং আবারও বলি, আচ্ছা আগেরটাই বলি যে এন্ট্রপি মানে কি। এন্ট্রপি মানে হলো কোনো সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাপ। অথবা তুমি যদি অন্যভাবে বলতে চাও তাহলে আরেকটা বলা যায় যে কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা অথবা অসম্ভবতা, মানে শক্তি রূপান্তর করার ডিসঅ্যাবিলিটি টু কনভার্ট এনার্জি, ঠিক আছে? এই ডিসঅ্যাবিলিটিটাকেই আমরা কি বলতেছি? এন্ট্রপি। যাক, একটু বলছি, এখন আবার অঙ্ক করি, নাহলে তুমি আবার হারায় যেতে পারো কি করতেছি। তো প্রথম যে ব্যাপারটা সেটা দেখো যে আমাদের এখানে বরফ গলন হয়েছে, বরফের ম্যাস কত। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা এখানে লিখে দিই যে আমাদের এটা প্রথম ক্ষেত্রে আমরা আনসার করতেছি। আমার হোয়াইট পেন ভালো লাগে, হোয়াইট কালার নিয়ে নিলাম। তো আমাদের এখানে ম্যাস দেওয়া আছে, বরফের ম্যাস হলো 0.07 কেজি, ঠিক আছে? আর হলো আমাদের বরফের তাপমাত্রা কত হয়, বরফের, ঠিক আছে, বরফের তাপমাত্রা, বরফের তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। এইটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 273 কেলভিন। আমরা দুই পাশ দুই জায়গায় করি, তাহলে ব্যাপারটা ইজি হবে। তো এখন আমাদের এক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, যে তোমার বরফ, সুন্দরভাবে লিখি, তোমরাও লেখো, বরফের গলনের ক্ষেত্রে, গলনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, গলনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, এটাকে ধরো আমরা কি দিতে পারি?
ডেল এস ওয়ান দিয়ে দিতে পারি। তাহলে ডেল এস ওয়ান সমান আমাদের কি হবে? ডেল এস ওয়ান সমান আমাদের হবে হলো কিউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, ডেল এস ওয়ান ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই কি? কিউ মানে কি? কিউ মানে হলো আমাদের এমএলএফ ডিভাইডেড বাই টি। হোয়াট ইজ কিউ? কিউ মানে এমএলএফ লিখেছি। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হলো 0.07 ইন্টু এলএফ এর ভ্যালু হলো 3.36 ইন্টু 10⁵। দেখো আমি স্লোলি বলতেছি, তোমার মন চাইলে তুমি স্পিড বাড়ায় নাও, এটা ডিভাইসে তোমার করা যায়। আর টেম্পারেচারটা হচ্ছে 273 কেলভিন, এটা বসাইলাম। তো এটা করে আমাদের এখানে রেজাল্ট আসবে কত সেটা আমি বলতেছি। আমাদের এখানে রেজাল্ট আসবে হলো 86.15। ফাইন, তো আমরা 86.15, আর এই জায়গায় কি থাকবে? এই জায়গায় দ্য ইউনিট অফ এন্ট্রপি ইজ জুল পার কেলভিন। রিমেম্বার, এটা হলো জুল পার কেলভিন, তো আমরা এখানে জুল পার কেলভিন দিয়ে দেবো। এরপরে কি? এরপরে দেখো একটা কাজ আমাদের শেষ। তাহলে এবার আমরা এই পাশে ধরো দ্বিতীয় ক্ষেত্রটা করে ফেলি। আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কি? দ্বিতীয় ক্ষেত্রে আমাদের তাপমাত্রা পরিবর্তিত হয়েছে কিসের? ওই যে বরফ গলিত যে পানি আছে না, তাহলে পানির তাপমাত্রা জানি কত হয়েছে? 0°C। সেই 0°C পানি কত ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়েছে? 5°C উন্নীত হয়েছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে লিখতে পারি যে 0°C এর পানি, ঠিক আছে, 5°C এর পানিতে পরিণত হলে, ঠিক আছে, পরিণত হলে এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তন। তো এন্ট্রপির পরিবর্তনটা কি? এটাকে আমরা ΔS2 লিখলাম। তো আমাদের এখানে ΔS2 এর ভ্যালু কত? ΔS2 আমাদের এখানে আমরা একটা ফর্মুলা আমাদের আছে যে টেম্পারেচার যখন আমাদের কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়, তখন আমরা কি অন্য একটা এন্ট্রপির ফর্মুলা ইউজ করি। এটা অবশ্য তোমরা অনেকেই জানো, তো আগে ফর্মুলাটা লিখি বোঝার জন্য। আমাদের ফর্মুলাটা হলো MS ln T2 ডিভাইডেড বাই T1। তো T1 মানে আগে কত ছিল, আর T2 মানে পরে কত হলো, ঠিক আছে, এটাই। তো এখানে এম এর ভ্যালু কত? সেম কথা, এম এর ভ্যালু হলো 0.07। এস এর ভ্যালু কত? যেহেতু পানি হয়ে গেছে তাই এটা কত হবে? 4200। তুমি চাইলে এখানে SW ইউজ করতে পারো। আর এখানে লন বসবে, আর T2 মানে হলো 5°C, তাহলে এটা হবে হলো 5 + 273 ডিভাইডেড বাই T1 মানে 273। ফাইন। এরপরে তোমার এখানে কি করবে? এরপরে তুমি এখানে একটা রেজাল্ট চলে আসবে। আমাদের এখানে যে রেজাল্টটা সেটা হলো 5.34 জুল পার কেলভিন, 5.34 জুল পার কেলভিন। ফাইন। এখন এতটুকুই আসলে এটা শেষ না, এটার শেষের ক্ষেত্রে তোমাকে একটু মনোযোগ দিতে হবে কোশ্চেনের দিকে। এখানে বলছে বরফ গলন এবং বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধি কোন ক্ষেত্রে পরিবেশের উপর অধিক প্রভাব পড়বে। তো যে ওই যে আমি শুরুতে একটা কথা বললাম যে তোমার ΔS এর মান এখানে আমরা দেখতেছি ΔS2 ছোট আসছে আমাদের, আর ΔS1 আমাদের কি মানের দিক থেকে কি বড় এসেছে। তার মানে এই ক্ষেত্রে কি অধিক প্রভাব পড়বে। তুমি যদি এই শেষের কথাটা দাও একমাত্র তখনই কিন্তু তোমাকে এই কোশ্চেনে 4/4 দেওয়া হবে, অধিক প্রভাব পড়বে, এছাড়া কিন্তু দেওয়া হবে না। তো এই ছিল আসলে, এখানে অনেকগুলা কথাই বোঝার আছে। যেমন এখান থেকে তুমি কিছু MCQ জানতে পারো যে এন্ট্রপি রেঞ্জ ইয়া কি, মানে একক কি, একক হলো জুল পার কেলভিন। আবার এন্ট্রপির সংজ্ঞাটাও তুমি একটু জেনে গেলাম। তো এইভাবেই আসলে বিভিন্ন কোয়েশ্চেন করার সময় তুমি যদি ওইটার ইন্টারনাল কিছু কথা চিন্তা করো না, তখন দেখবে তোমার কিন্তু প্রিপারেশনটা খুব চমৎকার একটা প্রিপারেশন হবে। তো ঠিক আছে ছেলেরা, এখানে এটা কি শেষ, অনেক ঠান্ডা, আপাতত ক্লোজ।